খালেদ মহিউদ্দিন কত বড় সুশীল হয়ে গেলেন, এই সুশীলতা তিনি কোথায় শিখলেন, এত বড় গণতান্ত্রিক তিনি কোত্থেকে হলেন আমাদের জানা নেই। এবং নিউ ইয়র্কে বাঙালিরা সেটা প্রতিবাদ করেছে, প্রতিবাদ সমাবেশ হয়েছিল। ইউটিউবে একটি ঝগড়া দেখছিলাম, তুমুল ঝগড়া বলা ভালো, আসলে ঝগড়া কার মধ্যে? ঝগড়ায় দুটো পার্টি থাকে। তো এই পার্টি দুটো ছিল বা ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আর খালেদ মহিউদ্দিন, যিনি এখন নিউ ইয়র্কের ঠিকানা নামক মিডিয়া আউটলেটে আছেন। ছোট্ট একটি মিডিয়া আউটলেট। কারণ ছোট্ট এই জন্য বলছি, কারণ খালেদ মহিউদ্দিন আগে যেখানে ছিলেন, গত জুলাইতে 2024-এর জুলাই পর্যন্ত ডয়েচ ভেলেতে ছিলেন, জার্মান ভিত্তিক একটি সংবাদ সংস্থা। আর সেখানে তিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন সম্ভবত 4 বছর। তো এই দুজনের মধ্যে একটি ঝগড়া, 1 ঘন্টা 27 মিনিটের সেই ঝগড়াটি আমি দেখেছি আসলে। কারণ আমি কয়েকদিন থেকে ভাবছিলাম আমি এই ভিডিওটি দেখব, দেখা হয়নি। আমাকে কেউ কেউ অনুরোধ করেছিলেন দেখবার জন্য আর এই বিষয়ে কথা বলবার জন্য। তো আমার ছোট্ট চ্যানেলে আমি একটু কথা বলতে চেয়েছিলাম এই ঝগড়া বা এই ভিডিও কন্টেন্ট নিয়ে, তাই আমাকে দেখতে হয়েছে। তো অনেক ধৈর্য সহকারে, এটি কম কথা না, 1 ঘন্টা 27 মিনিটের একটি ভিডিও দেখেছি। তো ঝগড়া কেন বলছি আমি এটি খুলবো আস্তে আস্তে, এই রহস্যটি আমি উন্মোচন করব, আস্তে আস্তে উন্মোচিত হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো শুরুতেই বলে নেওয়া ভালো যে খালেদ মহিউদ্দিন বাংলাদেশের সাংবাদিকতা জগতে একটি পরিচিত নাম। তিনি আগে বাংলাদেশে প্রথম আলোতে ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন, BDnews24.com-এও ছিলেন। তো এইসব গণমাধ্যম পার হয়ে ডয়েচ ভেলেতে ছিলেন বেশ কয়েক বছর, বাংলা বিভাগের প্রধান। আর সেখানে জনপ্রিয় সেই অনুষ্ঠানটি তিনি চালিয়েছেন, খালেদ মহিউদ্দিন জানতে চায়। তো সেখান থেকে তিনি এখন ঠিকানায় খালেদ মহিউদ্দিন। আর হাসনাত আবদুল্লাহকে আমরা সবাই চিনি, তার সম্পর্কে ইন্ট্রোডাকশন দরকার নেই। তো মূল আলোচনায় ফিরে আসি, কি নিয়ে তারা কথা বলছিলেন, কেনই বা আমি এটিকে ঝগড়া বলছি। টক শোতে ঝগড়া কেন হবে? টক শো তো অনেকই হচ্ছে। তো সেখানে অনেক প্রসঙ্গে তিনি কথা বলেছেন খালেদ মহিউদ্দিন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহর দিকে। তো প্রশ্ন ছুড়ে দিতে তিনি যতটা সাবলীল ছিলেন, উত্তর পাওয়ার ক্ষেত্রে ততটা আগ্রহী ছিলেন না, উত্তর ঠিক মতো নিতেও চাচ্ছিলেন না। তার মধ্যে ধৈর্যের অভাব দেখেছি আমি। হাসনাত আবদুল্লাহ একটু ডিটেইলে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলে তাকে বারবার থামিয়ে দেওয়া হয়েছে, যেটি আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে। তো উদাহরণ দিয়ে বলছি, তিনি এনসিপির ফরমেশন, আহ্বায়ক কমিটি, রেগুলার কমিটি কবে হচ্ছে, হবে কিনা, এইসব বিষয়ে হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করছিলেন। তো সেখানে বলছিলেন যে আহ্বায়ক কমিটি এতদিন ধরে আছে কেন, নিয়মিত কমিটি কবে হবে, কেন হবে, হচ্ছে না কেন। তো সেখানে হাসনাত আবদুল্লাহ তার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন যে আমাদের একটি কাউন্সিল হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব নিয়মিত কমিটির ব্যাপারে। এই ফাঁকেই খালেদ মহিউদ্দিন একটি প্রশ্ন জুড়ে দিলেন যে আপনারা কি আসিফ মাহমুদের জন্য উপদেষ্টা এবং মাহফুজ আলমের জন্য অপেক্ষা করছেন, যে সরকার শেষ হয়ে গেলে, নির্বাচন হয়ে গেলে তারা ফ্রি হয়ে এসে কোনো পছন্দের পোস্টে জয়েন করবে, এই জন্য আপনারা নিয়মিত কমিটি গঠন করছেন না? আমি নিজেও খুব অপ্রস্তুত হয়েছি এই প্রশ্নটিতে। আমার কাছে খুবই উদ্ভট লেগেছে, আউট অফ নো হোয়ার হঠাৎ করে এমন একটি প্রশ্ন। তো হাসনাত আবদুল্লাহ বেশ ধৈর্য সহকারে প্রশ্নটির উত্তর দিয়েছেন। তিনি বলেছেন না, এমনটি কেন হবে, আমি যেটি বলেছি সেটিই কারণ, কাউন্সিল হবে, পরে আমরা রেগুলার কমিটির দিকে যাব। উপদেষ্টাদের সরকার থেকে বেরিয়ে যাওয়া, পরে জয়েন করা না করা, এগুলো ম্যাটার করছে না। তো এটি ছিল একটি বিষয়। তারপর উপদেষ্টাদের মতামতকে সবসময় এনসিপি বা হাসনাত আবদুল্লাহ এন্ডোর্স করছেন, যারা এখন সরকারের ছাত্র নেতারা, যারা উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তো সরাসরি অভিযোগ করলেন যে আপনারা তাদের এন্ডোর্স করছেন সবসময়, তাদের যে কোনো বক্তব্য, মতামত, সিদ্ধান্ত বা কোনো বিষয়ে তারা কন্ট্রোভার্সিয়াল কোনো কথা বললে সেটিকে ডিফেন্ড করছেন। তো এরকম ডিরেক্ট অভিযোগ আনলেন, প্রশ্ন না, সরাসরি অভিযোগ। তো হাসনাত আবদুল্লাহ আবারও ধৈর্য সহকারে, খুবই কাম ছিলেন পুরো ভিডিওতে হাসনাত আবদুল্লাহ। আমি অবাক হয়েছি, হাসনাত আবদুল্লাহ কিন্তু বাই নেচার একজন অ্যাংরি ইয়াং ম্যান, রাগ একটু বেশি। তো
তো কিভাবে অনেকগুলো উদ্ভট প্রশ্নের মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হয় এবং দিলেন হাসনাত আব্দুল্লাহ, আমি অবাক হয়ে লক্ষ্য করেছি সত্যি। তো এই ভিডিওতে কমেন্টস আছে মোর দেন 5,000-এর বেশি কমেন্টস আছে এখানে। তো কমেন্টসের অনেকগুলো আমি পড়েছি, সেখানে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহকে লোকেরা কমপ্লিমেন্ট দিয়ে ভাসিয়েছে। তার ধৈর্য, পরিস্থিতি মোকাবেলা করবার ক্ষমতা, ঠান্ডা মাথায়, এবং খালেদ মহিউদ্দিনকে খুব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লোকেরা আক্রমণ করেছে, ধৈর্য কম, অফেন্সিভ, এরকম নানা কথাবার্তা তার সম্পর্কে বলা হয়েছে। তো যাই হোক, আমি কয়েকটি কমেন্টস পড়বো পরে, এখনই পড়ছি না। তো দল সম্পর্কে আরও কিছু প্রশ্ন করা হয়েছিল। আহ্বায়ক কমিটি প্লাস তিনি যখন ডিফেন্ড করছিলেন নিজেকে যে এনসিপি বা আমি উপদেষ্টাদের সমর্থন করছি না, তখন খালেদ মহিউদ্দিন বলার চেষ্টা করেছিলেন যে শাক দিয়ে মাছ ঢাকছে কিনা হাসনাত আব্দুল্লাহ। তো এইভাবে এগুচ্ছিল বিষয়টি। এক পর্যায়ে এই দলীয় প্রসঙ্গ বাদ দিয়ে আরেকটি প্রসঙ্গ বাদ পড়ে গিয়েছে, সেটি আনা ভালো। এই দলীয় প্রশ্ন করতে গিয়ে আরেকটি প্রশ্ন করেছিলেন যে তারা এনসিপি কোনো উপদেষ্টা পরিষদ গঠন করবার কথা ভাবছে কিনা, বা কোনো উপদেষ্টা নিয়োগ করবার কথা ভাবছে কিনা বাইরে থেকে, বাইরের লোক অথচ এনসিপির উপদেষ্টা হিসেবে কাজ করবে। তো এখানে বলছিলেন যে জামায়াতের কাউকে তিনি নেবেন কিনা, বা বিএনপির কেউ আসবে কিনা এরকম উপদেষ্টা হিসেবে। তো এটিও আমার কাছে হাস্যকর মনে হয়েছে, কারণ বিএনপি এবং জামায়াত আলাদা এন্টিটি, তাদের আলাদা পলিটিক্যাল পার্টিস তারা, তো তারা কেন এনসিপির উপদেষ্টা হবে, কি কারণ আছে হবার? তো এই প্রশ্নটি তিনি করছিলেন, আর বারবারই বলছিলেন কোন ক্রাইটেরিয়ার উপদেষ্টা নেবেন, এবং এক পর্যায়ে প্রশ্ন করেন উপদেষ্টা নিলে সেই উপদেষ্টার হায়ারার্কিক অর্ডারে সেই উপদেষ্টার অবস্থানটি কোথায় যাবে। তো বারবারই এই প্রশ্নটি করছিলেন, হাসনাতকে বিব্রত করছিলেন, আসলে তিনি প্রশ্ন করছিলেন না, কারণ এটি একটি নতুন দল, ছাত্ররা এই দলটি মাত্রই গঠন করেছে 4 মাস আগে। অনেক বিষয় তাদের হয়তো অজানাও থাকতেই পারে। যারা নিজেদেরকে সিজন রাজনীতিবিদ মনে করেন এই দেশে, তাদেরকেও যদি কিছু প্রশ্ন করা হয়, পলিটিক্যাল প্রশ্ন, তারা সব প্রশ্ন উত্তর দিতে পারবেন না। যারা তাদের দলের বিভিন্ন দফার কথা বলছেন, সংস্কারের কয়েকটি দফা এসে তাদের যদি জিজ্ঞেস করা হয় দফাগুলো কি কি বলুন, তো তারা বলতে পারবে না। তো বারবারই খালেদ মহিউদ্দিন খুব এমফেসাইজ করছিলেন যে উপদেষ্টা নিয়োগ করলে সেই উপদেষ্টার জ্যেষ্ঠতা, সিনিয়রিটি কিংবা হায়ারার্কিক অর্ডারে তার অবস্থান কি হবে। তো এটি হাসনাতের পক্ষে উত্তর দেওয়া কিন্তু সহজ ছিল না, বাট হাসনাত তার মতো করে চেষ্টা করেছেন মোকাবেলা করতে পরিস্থিতি। এবং এই প্রশ্নটি অবান্তর, কারণ যেই দলটির একটি নিয়মিত কমিটি এখনো গঠিত হয়নি, তারা মাত্র অঙ্কুরিত হয়েছে, সেখানে উপদেষ্টা পরিষদ কিভাবে আসবে, তার হায়ারার্কিক অর্ডার কি থাকবে, অবান্তর প্রশ্ন, অ্যাবসলিউটলি অ্যাবসার্ড এই প্রশ্নটি, বাট করা হয়েছে। তারপর এই দলীয় বিষয় বা রাজনৈতিক বিষয় বাদ দিয়ে আরেকটি বিষয়ে প্রশ্ন করা শুরু হলো খালেদ মহিউদ্দিনের। সেই বিষয়টি তার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর এলাকায়। অতি সম্প্রতি এই নিউজটি ভাইরাল হয়েছে নিউজ এবং ভিডিও আকারে। হাসনাত আব্দুল্লাহ সেখানে একটি রাস্তার কাজ চলছিল, সেই রাস্তার নিম্নমানের কাজ চলছিল, কনস্ট্রাকশন ওয়ার্ক খুবই নিম্নমানের ছিল। হাত দিয়ে কার্পেট উঠিয়ে ফেলছিলেন রাস্তার, যে কার্পেটিং করা হয় কালো পিচ ঢালা, তো সেটি হাত দিয়ে তুলে ফেলছিলেন, তোলা যাচ্ছিল। তো আরো অনেক লোকের উপস্থিতিতে সেটি হয়েছে, সেটির ভিডিও হয়েছে, ছবি হয়েছে, পিকচার এসেছে, বিভিন্ন মিডিয়ায় গিয়েছে। তো সেখানে হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছিল, আর তার প্রেক্ষিতে এলাকায় গণরোষ তৈরি হয়েছে। এই কাজের জন্য দায়ী যে ঠিকাদার এবং যে ইঞ্জিনিয়ারের কাছে তিনি দায়বদ্ধ, সেই ইঞ্জিনিয়ারের নির্দেশে ঠিকাদার কাজটি বন্ধ করে দিয়েছে। বাট খালেদ মহিউদ্দিন বারবার হাসনাতকে বলছিলেন খুব আক্রমণাত্মক ভঙ্গিতে, খুবই আক্রমণাত্মক। আমি হলে কিভাবে মোকাবেলা করতাম আমি জানি না, আসলে আমার পক্ষে ধৈর্য রাখা কখনোই সম্ভব হতো না, খালেদ মহিউদ্দিন যেই পরিমাণ আক্রমণাত্মক ছিলেন। বাট হাসনাত ওয়াজ কাম। হাসনাতকে বলছিলেন যে এই যে হাত দিয়ে কার্পেট তুলে ফেলা, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি হুমকি দিচ্ছিলেন কিনা ইঞ্জিনিয়ারকে, ঠিকাদারকে? আপনি বলছিলেন কিনা যে আমার বাবা 50 বছর ধরে এই কাজ করে, আমি জানি? তো হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে হ্যাঁ, আমি বলেছি যে আমার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে। না, আপনার বাবা 50 বছর ধরে করে এই কাজ করছিলেন, এই কথা বলছিলেন কিনা? অর্থাৎ জেরা বললেও কম হবে সেটি। ক্রস এক্সামিনেশন যাকে আমরা বলি, ক্রস কোয়েশ্চনিং, সেটিও না, জেরা কেউ ছাড়িয়ে গিয়েছে,
পুলিশের দারোগা একজন খুনের মামলার আসামিকে যেভাবে জেরা করে সেটিও না, সেটি কম হয়ে যাবে। এখানে আক্রমণাত্মক শব্দটি যথেষ্ট না, আমি আসলে জানি না কোন শব্দ দিয়ে আমি প্রকাশ করব। এতটাই আক্রমণাত্মক খালেদ মহিউদ্দিন ছিলেন, তার চেহারা, তার অ্যাটিটিউড, তার ফেশিয়াল এক্সপ্রেশন সব কিছু এতটাই বাজে লাগছিল, সেটি ভাষায় প্রকাশ করবার মতো না। প্রিয় দর্শক, যারা আপনারা এই ভিডিওটি দেখেছেন তাদের নিশ্চয়ই জানা আছে। তো জোর করে এস্টাবলিশ করবার চেষ্টা করছিলেন হাসনাত কি বলেছেন, জোর করে এস্টাবলিশ করবার চেষ্টা করেছেন যে আপনি অবশ্যই বলেছেন আপনার বাবা 50 বছর ধরে ঠিকাদারি করে বা আপনার বাবার অভিজ্ঞতা আছে। তো আমি জানি না যদি এই কথা হাসনাত বলেও থাকেন তাতে ভুল কি ছিল। হাসনাতের বাবার 50 বছরের কনস্ট্রাকশন ওয়ার্কের অভিজ্ঞতা আছে, হাসনাত তার ছেলে, সেই হিসেবে কনস্ট্রাকশন ওয়ার্ক সম্পর্কে হাসনাত কিছুটা নলেজ রাখে। এই প্রসঙ্গে হাসনাত এমন একটি কথা বলে থাকলে কোথায় সেখানে মহাভারত অশুদ্ধ হয়েছিল আমার জানা নেই। আচ্ছা, তো বারবারই একই কথা বলছিলেন, কে আপনাকে এই অধিকার দিয়েছে, আপনি কার্পেট কেন তুলে ফেলবেন, এবং আপনার কথা মতো সারা বাংলাদেশের মানুষ যদি কার্পেট তোলা শুরু করে তখন কি হবে। তো খালেদ মহিউদ্দিন কত বড় সুশীল হয়ে গেলেন, এই সুশীলতা তিনি কোথায় শিখলেন, এত বড় গণতান্ত্রিক তিনি কোত্থেকে হলেন আমাদের জানা নেই। আমি তো এখানে কিচ্ছু রং দেখি না। আমার এলাকায় রাস্তায় কাজ হচ্ছে সরকারি টাকায়, মানে আমার টাকায়, জনগণের টাকায় কাজ হচ্ছে, সেই কাজ নিম্নমানের হচ্ছে। আমার এলাকাবাসী আমাকে বলেছে যে ভাই এখানে নিম্নমানের কাজ হচ্ছে, একটু দেখুন। আমি রাস্তায় হাত দিয়েছি, আমার হাতে কার্পেট চলে এসেছে, আমার হাতে ইট বালু সিমেন্ট উঠে চলে এসেছে। এইটি দেখা পরীক্ষা করার জন্য আমার হাইকোর্টের রেফারেন্স লাগবে? এই কেমন হাস্যকর প্রশ্ন, এই কেমন হাস্যকর তর্ক। বারবারই বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহ একটি মন্দ উদাহরণ স্থাপন করেছেন, হাসনাত আব্দুল্লাহ আইন নিজের হাতে তুলে নিয়েছেন। কোন আইনটি এখানে হাসনাত আব্দুল্লাহ নিজের হাতে তুলে নিলেন, এবং এই কাজটি কে করবে না? এখানে যে কমেন্টসগুলো পড়েছে, 5000 কমেন্টসের মধ্যে আমি বিশ্বাস করি অন্তত 4995টি কমেন্টস এটির পক্ষে যাবে। হাসনাত যে কাজ করেছেন সেটি অ্যাবসলিউটলি ঠিক ছিল, যে কোনো বিবেচনায় এটি ঠিক আছে। তো একজন কমেন্টস করছিলেন, খুব ইন্টারেস্টিং, আমি এখন কমেন্টস একটি পড়তে চাচ্ছি, পড়তে হবে আমাকে। খালেদ ভাই, আমার ঘরে চোর ঢুকেছে, চোর ধরতে পারবো নাকি পুলিশের জন্য অপেক্ষা করব? আরেকজন কমেন্টস করেছেন, প্রশ্ন করলে উত্তর শুনতে হয়, খালেদ মহিউদ্দিনের প্রতি বিরক্তি এসে গেছে। আরেকজন কমেন্ট করেছেন, এই লোক সব সময় এরকম হড়বড় করে কথা বলে, কাউকে কথা বলতে দেয় না। এক্স্যাক্টলি সো, আপনি তাই করেছেন খালেদ মহিউদ্দিন। আপনি হাসনাতকে কথা বলতে দেননি, অনেকবার তার কণ্ঠ আপনি রোধ করেছেন, আপনি চরম বিরক্তি প্রকাশ করেছেন আপনার চেহারায়, আপনার ফেশিয়াল এক্সপ্রেশনে। প্রশ্ন করেছেন কিন্তু উত্তরটি আপনার মন মতো হয়নি বলে, বা উত্তরটি একটু ব্যাখ্যাকারে আসছিল বলে আপনি সেটি নিতে চাননি। অনেকবার হয়েছে এটি এই 1 ঘন্টা 27 মিনিটের মধ্যে, যেটি হাইলি অবজেকশনেবল, আনএক্সেপ্টেবল। আপনি সেই কাজটি করেছেন। তো সেই কথাই বারবার আপনি বলছিলেন যে কিভাবে এটি বেআইনি হয়েছে, হাসনাত একটি বেআইনি কাজ করেছেন, হাসনাত এমন বেআইনি কাজ করতে পারেন কিনা, কোন এখতিয়ারে, কোন ক্ষমতায় তিনি এই কাজটি করেছেন। তো আপনার এই প্রশ্নগুলোর মধ্যে কোনো যুক্তি ছিল না, কমপ্লিটলি ইলজিক্যাল ছিল আপনার এই প্রশ্নগুলো। কারণ এমন যদি হতো হাসনাত কাউকে গ্রেপ্তার করেছে, কাউকে আটকে রেখেছে, কাউকে ডিটেইন করেছে, যেটি আইনের ভাষায় বেআইনি। কোনো সিভিলিয়ান আরেকজন সিভিলিয়ানকে ডিটেইন করতে পারে না, আটকে রাখতে পারে না, কনফাইন করতে পারে না, অ্যারেস্ট করতে পারে না, হুমকি দিতে পারে না। হাসনাত কিচ্ছু করেনি। হাসনাত সেখানে হুমকি দিয়েছে, আপনি এমন কোনো প্রুফ দেখাতে পারেননি। আপনি গায়ের জোরে এস্টাবলিশ করবার চেষ্টা করেছেন হাসনাত বেআইনি কাজ করেছে, আইন হাতে তুলে নিয়েছে। কোনো আইন হাসনাত হাতে তুলে নেয়নি। এটি হাতে তুলে নেওয়া বলে না আইনকে। আপনি ভুল ব্যাখ্যা দিয়েছেন, ভুল যুক্তি দিয়েছেন, ভুল তর্ক করেছেন, এবং আপনি অ্যারোগেন্স শো করেছেন। প্রতিটি প্রশ্নের উত্তরে কোনো কিছু আপনার সঙ্গে না গেলে আপনি অত্যন্ত অ্যারোগেন্টলি ডিসএগ্রি করেছেন। আমি বলছি না আপনি হাসনাতের সঙ্গে ডিসএগ্রি করতে পারবেন না, নিশ্চয়ই পারবেন। ডিসএগ্রি করবার ক্ষমতা যে কোনো লোকের আছে, যে কোনো লোকের সঙ্গে। বাট এইটিকে ডিসএগ্রিমেন্ট বলে না, এইটি আপনি অ্যারোগেন্স শো করেছেন, অ্যারোগেন্টলি হ্যান্ডেল করেছেন আপনি বিষয়টি। কোনো অবস্থায় এটি স্বাভাবিক আচরণ ছিল না। সবচেয়ে বড় কথা হলো আপনার ফেশিয়াল এক্সপ্রেশন সেটি ফুটিয়ে তুলেছে চমৎকারভাবে।
আপনি নিজে একবার দেখে নেবেন ভিডিওটি, তাহলে আমার কথার সত্যতা পাবেন। আমি বিশ্বাস করি আমি যা বলছি ঠিক বলছি। তো আপনার কোনো প্রোগ্রাম আমার সেভাবে দেখা হয়নি। আপনার নামটি আমি জানি, আপনার চেহারাও চিনি, কারণ গণমাধ্যমে আপনার ছবি মাঝে মধ্যে আসে, আপনি আলোচনায় থাকেন এবং আপনি হাই প্রোফাইল কেউ একজন মিডিয়া জগতের, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনার প্রোগ্রাম দেখি আর না দেখি, বাট আমি আপনাকে চিনতাম বাই ফেস বাই নেম। তো আমি আজকে যা পেলাম, আমি যে খালেদ মহিউদ্দিনকে পেলাম, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে এতদিন লোকেরা যা বলতো, কিছু কিছু লোক আপনার ভক্ত আছেন অনেকেই, তারা আপনাকে খুব অন্ধভাবে ভক্তি করেন, তারা আপনার অনুষ্ঠান দেখেন অনেকদিন থেকে, আপনার বিচার বিবেচনা বোধের উপর তাদের আস্থা আছে। কিন্তু আমার এখন যথেষ্ট সন্দেহ হতে শুরু করেছে, তারা কি আসলে ঠিক বিচার করছিল? আপনার সম্পর্কে তাদের যে রায়, সেটি কি ঠিক ছিল? আই এম নট শিওর। তার বড় প্রমাণ হলো, আপনি সাম্প্রতিককালে, তাও বেশি দিন আগের কথা না, নিউ ইয়র্কে এবং খুব সম্ভবত কুইন্সের জ্যাকসন হাইটসে আপনি বাঙালি ডায়াসপোরার একটি প্রোগ্রামে আপনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, তার নোবেল প্রাপ্তি সম্পর্কে কিছু বাজে কথা বলেছেন। বাজে কথা, ননসেন্স যেটিকে বলি আমরা ইংরেজিতে। আপনি বলেছেন নোবেল প্রাইজ এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার, ইটস নাথিং, এটা 1-2 টাকায় পাওয়া যায়, 1-2 কোটি টাকার দাম এটা। তো নোবেল প্রাইজ সম্পর্কে আপনার এই বোধ, এই ধারণা, এই শিক্ষা অবাক করেছে আমাকে একা না, আরো অনেককে অবাক করেছে। এবং নিউ ইয়র্কে বাঙালিরা সেটা প্রতিবাদ করেছে, প্রতিবাদ সমাবেশ হয়েছিল, তারা আপনার নিন্দা করেছে, দে কন্ডেমড ইউ অ্যান্ড ইউর রিমার্কস। তো আমি যতদূর জানি আপনি এডুকেটেড, বাই ডেফিনেশন ইউ আর এডুকেটেড, হাইলি এডুকেটেড অ্যাকচুয়ালি, এবং আপনার সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। তাহলে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা একজন মানুষ নোবেল প্রাইজকে মূল্যায়ন করছেন যেটা কোনো ব্যাপার না। আপনি সম্ভবত এরকমও বলেছেন, আপনি এখন যে ছোট্ট মিডিয়াটিতে আছেন, আমি ঠিকানাকে ছোট করার জন্য বলছি না, ঠিকানা আসলেই ছোট অ্যাজ কম্পেয়ার টু হোয়ার ইউ ওয়ার বিফোর। আপনি আগে যেখানে ছিলেন সেইটির তুলনায় খুব ছোট ঠিকানা। আপনার আগের সেই প্রতিষ্ঠান ডয়েচে ভেলে, সেইটির নেট ওয়ার্থ হলো $500 billion, $500 billion, অলমোস্ট $500 million আদারওয়াইজ স্পিকিং। আর সেখানে কর্মচারী আছে নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে 4000। আর যেই ঠিকানায় আপনি এখন আছেন, তাদের নেট ওয়ার্থ হলো $2 থেকে $5 million, এবং তাদের কর্মচারী সংখ্যা হলো 5 থেকে 10 জন। তো এই জন্যই একাধিকবার আমাকে বলতে হচ্ছে ছোট্ট একটি মিডিয়া আউটলেট ঠিকানা। তো তাদের ছোট করে আমার উদ্দেশ্য না, আপনার বর্তমান জায়গাটি দেখানো আমার উদ্দেশ্য। তা আপনি সেই ঠিকানা পত্রিকা বা তাদেরকে লক্ষ্য করে বলেছেন, তাদেরকে ইঙ্গিত করে, যে ধরুন আপনাদের ঠিকানা পত্রিকা, আপনারা সিদ্ধান্ত নিলেন কাউকে প্রাইজ দেবেন, নোবেল প্রাইজ দেবেন। ঠিকানা পত্রিকা কি করে নোবেল প্রাইজ দেবে? নোবেল প্রাইজ ঠিকানা পত্রিকা দেয়? এটির ব্যাখ্যায় আমি যাব না, এটা লজ্জাকর হবে আমি যদি ব্যাখ্যা দিই নোবেল প্রাইজ কারা দেয়, কোত্থেকে পেতে হয়, নোবেল প্রাইজ পাবার ক্রাইটেরিয়াগুলো কি কি, প্রসিজারাল স্টেপসগুলো কি কি, সেখানে কি কি প্রসিজার্স ফলো করতে হয়, এগুলো সব আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলতে পারি, কিন্তু হাস্যকর হবে, কারণ আপনি তো জানেন সেগুলো। তাহলে জেনেও আপনি এরকম মিথ্যাচার কেন করলেন? অধ্যাপক ইউনূসের ব্যাপারে আপনার যদি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ না হয়, তার চেহারা আপনার পছন্দ নাও হতে পারে, আপনার চেহারাও সবার পছন্দ না, আমার চেহারাও না। তো তার চেহারা যদি কোনো কারণে আপনার পছন্দ না হয়, ফাইন, তাকাবেন না তার দিকে, কিন্তু সমালোচনা করতে হলে একটা ভ্যালিড পয়েন্টে তার সমালোচনা করবেন। এইটি কি বললেন আপনি? তাকে ছোট করবার জন্য নোবেল প্রাইজকে আপনি ঠিকানার প্রাইজ মনে করলেন? ছি 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 ছি, রাখবার আর জায়গা পাচ্ছি না। তো এই তো আপনার সাংবাদিকতা। আর এই প্রমাণ আমি হাড়ে হাড়ে পেলাম এই 1 ঘন্টা 27 মিনিটের ভিডিওতে। আমার অবাক হওয়ার পালা আর শেষ হচ্ছে না, আমি সত্যি সত্যি অবাক হয়েছি। তো বিস্মিত হয়েছে আপনার বিহেভিয়ারে, আনপ্রফেশনাল বিহেভিয়ার। ইটস নট বিকামিং অফ আ জার্নালিস্ট আন্ডার নো সার্কামস্ট্যান্সেস। আর হাসনাত আবদুল্লাহকে সেলুট করছি, কুডোস টু হাসনাত আবদুল্লাহ ফর হিজ কামনেস, ফর হিজ কাম কম্পোজার। ধীরস্থিরভাবে মাথা ঠান্ডা রেখে আপনার উস্কানিমূলক প্রশ্নগুলোর
যেভাবে তিনি আনসার করেছেন, যত সুন্দরভাবে, আমি অবাক হয়েছি। আমি এত পরিপূর্ণ হাসনাত আবদুল্লাহকে আগে পাইনি গত 1 বছরে। এই ভিডিও দেখার পর আমার মনে হয়েছে হাসনাত আবদুল্লাহ অনেক বেশি ম্যাচিউর একজন মানুষ, যতটা আমি মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি। তাদের বয়সের কারণে অনেকে কথা বলছেন তাদের নিয়ে, তাদের বয়স কম, তারা অনেক কিছু বোঝেন না, মানছি আমি সে কথা। বাট আমি যে হাসনাত আবদুল্লাহকে এই ভিডিওতে পেয়েছি, আমি অবাক হয়েছি। একজন ম্যাচিউর মানুষকে পেয়েছি আমি, যে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে পারে, যে কোনো উস্কানি মোকাবেলা করতে পারে। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।